দেখো আজকে আমরা সাধারণ গণিত অষ্টম অধ্যায় জ্যামিতি আলোচনা করব। বৃত্ত সম্পর্কিত অধ্যায় এটা, ঠিক আছে? অধ্যায়টার নাম হলো বৃত্ত। তো বৃত্ত আলোচনা করতে গেলে আমাদেরকে বৃত্ত সম্পর্কিত যে মৌলিক আলোচনা, মৌলিক যে বিষয়গুলো আছে, প্রাথমিক যে বিষয়গুলো, বেসিক যে ব্যাপারগুলো, সেগুলো আগে আমাদেরকে আলোচনা করতে হবে। এখানে আমি 12টা বিষয় এখানে লিখছি। মোটামুটি এই 12টা বিষয় সম্পর্কে যদি ক্লিয়ার একটা ধারণা থাকে বৃত্তের, তাহলে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য যা আছে সবগুলো আমাদের বুঝতে খুব সহজ হবে, ঠিক আছে? খুব সুবিধা হবে। তো সর্বপ্রথম আমি লিখছি এখানে বৃত্ত। বৃত্ত জিনিসটা আসলে কি? দেখো, এখানে আমি একটা বিন্দু নিচ্ছি, মনে করো ও বিন্দু, আর এখানে আমি একটা বিন্দু নিলাম এ বিন্দু। তো এই দুইটা বিন্দুর মধ্যে মনে করো ও বিন্দুটা স্থির অবস্থায় আছে আর এ বিন্দুটা চলমান আছে। তো এ বিন্দুটা এমনভাবে চলবে যেন ও থেকে এ বিন্দুর দূরত্ব সর্বদা সমান থাকে। এ বিন্দুটা এমনভাবে চলবে যেন ও থেকে এ বিন্দুর দূরত্ব সবসময় কী হয়? সমান থাকে। আচ্ছা, এই বিন্দু যদি সোজা এদিক দিয়ে যায় তাহলে কিন্তু দূরত্বটা বেড়ে যাচ্ছে, বা এদিক দিয়েও যদি চলে যায় তাও দূরত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা এমনভাবে এই যে গোলাকার আকারে চারিদিকে ঘুরবে, এমনভাবে ঘুরবে যেন ও থেকে এর দূরত্বটা কি সবসময় সমান হয়। আচ্ছা, যদি এরকমভাবে চলে, দেখো এইভাবে মনে করো বিন্দুটা চলবে। আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি, চিত্রটা হয়তো ভালো হবে না। এইভাবে মনে করে চলবে এবং ধরে নিলাম যে ও থেকে এই যে এই বিন্দুটার সব জায়গায় এই দূরত্বটা কিন্তু সমান, বা আঁকা বাঁকা হয়েছে একটু, ঠিক আছে? যদি এরকম হয় যে ও থেকে এই বিন্দুর দূরত্বটা সর্বদা সমান আছে, তাহলে এই বিন্দু যে পথে চললো এই চলার পথটাই হলো বৃত্ত, এবং এই ও বিন্দুটা হলো কেন্দ্র। কি বোঝা গেছে? যে বিন্দুটা থেকে যে বিন্দুটা স্থির ছিল, যাকে কেন্দ্র করে এই বিন্দুটা চারিদিকে ঘুরছে, এই বিন্দুটাই হলো কেন্দ্র, ও বিন্দুটা হলো কেন্দ্র। এবং যে বিন্দুটা ঘুরতেছে সেই বিন্দুটার যে চলার পথটা, এই পথটাই হলো বৃত্ত। এবং এই রেখাটা, এই যে বক্র রেখাটা, এই রেখাটাই হলো পরিধি, এটাই হলো পরিধি। তাহলে বৃত্ত জিনিসটা, বৃত্ত আর পরিধি কিন্তু আসলে একই ব্যাপার, ঠিক আছে? এই বৃত্তটাই হলো আসলে পরিধি। এই যে বক্র রেখাটা, এই রেখাটা পুরোটাই হলো পরিধি। আর এই বিন্দুটা হলো কেন্দ্র, মাঝখানে মিডিলে যে বিন্দুটা থাকবে সেটা হলো কেন্দ্র। এই জিনিসগুলো সম্পর্কে আগে হয়তো তোমার ধারণা আছে, ধারণা থাকার কথা। এখন আমরা আসি চাপ। চাপ জিনিসটা কি? বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। দেখো, মনে করো এইখানে একটা বিন্দু, এটা পি বিন্দু, এইখানে একটা বিন্দু মনে করো কিউ বিন্দু, ঠিক আছে? তাহলে বৃত্তের এই অংশটুকু, এইটুকু একটা চাপ। আমরা বলতে পারি এইটুকু কেটে নেওয়া হলো, এইটুকুই একটা চাপ। কি বোঝা গেছে? বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। হ্যাঁ, তাহলে পি কিউ অংশটা কি একটা চাপ। এভাবে আমরা বলতে পারি যে এখান থেকে মনে করো, এখান থেকে এইটা নিলাম, এটাও একটা চাপ, বা এখান থেকে এটা নিলাম, এটাও একটা চাপ। চাপ এই বক্ররেখাটা কিন্তু চাপ, কিন্তু কি এই বক্ররেখাটা। চাপের পরে আছে জ্যা, ঠিক আছে? জ্যা জিনিসটা কি? দেখো, জ্যা হলো বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে। কি বললাম? বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে। তো মনে করো এটা পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু। এই পি এবং কিউ এর যে একটা সংযোগ, আমি সংযোগ একটা সরলরেখা আঁকলাম, এই বিন্দু দুইটাকে যোগ করে দিলাম। এই পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা সোজাসুজি আমি বিন্দু দুইটাকে যোগ করলাম, যোগ করে একটা সরলরেখা পাইলাম না? এই সরলরেখাটা হলো জ্যা। কি বুঝতে পারছো? অথবা এইখানে একটা বিন্দু মনে করো এম বিন্দু, এখানে একটা মনে করো এন বিন্দু। এই দুইটা বিন্দু আমি যোগ করলাম, যোগ করে একটা রেখা পাইলাম, এই রেখাটা হলো জ্যা, ঠিক আছে? কিন্তু এই অংশটুকু কিন্তু জ্যা না। দেখো, এই বৃত্তাকার অংশটুকু, এইটুকু কিন্তু জ্যা না, এইটুকু হলো চাপ, আর এই সরল রেখাটা হলো জ্যা। তাহলে দুইটা বিন্দু সরাসরি যখন আমরা যোগ করব, যোগ করে যে সরলরেখাটা পাবো সেটা হলো জ্যা। কি বোঝা গেছে? আবার এরকম একটা জ্যা হতে পারে, মনে করো এখানে এরকম আছে, এখানে সি বিন্দু, এখানে ডি বিন্দু। এই সি থেকে ডি বিন্দুটা আমি যোগ করে দিলাম, কেন্দ্র দিয়ে গেল, এটাও কিন্তু একটা জ্যা। কেন্দ্রগামী জ্যা? হ্যাঁ, এটা হলো কেন্দ্রগামী জ্যা। কি বোঝা গেছে? তাহলে এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা। তো এই তিনটা জ্যায়ের মধ্যে এই জ্যাটা কিন্তু একটা স্পেশাল জ্যা, একটু আলাদা জ্যা। এই যে এটা কেন্দ্র দিয়ে গেছে, এই যে সিডি জ্যাটা কোন দিক দিয়ে গেছে? কেন্দ্র দিয়ে গেছে। এই সিডি জ্যাটাকে বলা হচ্ছে ব্যাস। কি বোঝা গেছে? তাহলে
কেন্দ্র দিয়ে যে জ্যা যাবে সেই জ্যাটাই হলো ব্যাস বা কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। কি বোঝা গেছে? কেন্দ্র তাহলে এই এবং এই যতগুলো জ্যা আঁকছি এই জ্যাগুলোর মধ্যে কেন্দ্রগামী জ্যাটাই কিন্তু সবচেয়ে বড়। একটা বৃত্তের যতগুলো তুমি জ্যা আঁকো না কেন, কেন্দ্রগামী যে জ্যাটা ব্যাসটাই ওইটাই সবচেয়ে বড় হবে, মানে বৃত্তের ব্যাসটাই হলো সবচেয়ে বড় জ্যা, বৃত্তের ব্যাসটাই সবচেয়ে বড়। তাহলে এইটাকে আমরা এই যে সিডি জ্যাটাকে আমরা জ্যাও বলতে পারি, ব্যাসও বলতে পারি নাকি? এটা জ্যা আবার এটাই ব্যাস, যেহেতু কেন্দ্র দিয়ে গেছে এই জন্য এটা ব্যাস। কিন্তু এইটা কিন্তু জ্যা, এটাকে ব্যাস বলা যাবে না, এটাও জ্যা, এটাকে ব্যাস বলা যাবে না। কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে ব্যাস আমরা বুঝতে পারলাম। তাহলে ব্যাস কোনটা? সিডি, সিডি অংশটা হলো ব্যাস। এখন আসি ব্যাসার্ধ। দেখো ব্যাস, ব্যাসার্ধ, অর্ধ, ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। এই যে সিডি, সিডির অর্ধেক মনে করো এই যে ওডি, এইটুকু হলো ব্যাসার্ধ, মানে এখান থেকে এইটুকুকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। কি বুঝতে পারছো? বা এইটাও ব্যাসার্ধ বলতে পারি, এইটাকেও আমরা এইটুকু সিও, এই অংশটুকুকেও আমরা ব্যাসার্ধ বলতে পারি। তাহলে ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, আরও একটা ব্যাপার যে এইটাই যে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ হতে পারে, এটাও একটা ব্যাসার্ধ, বা এই যে এটাও একটা ব্যাসার্ধ। তার মানে আমি বলতে চাই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ। এবং একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকবো সবগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য সবগুলো সমান হবে। কেন সমান হবে? কারণ এই যে ও বিন্দু থেকে এ বিন্দু যে চলবে, ও বিন্দু থেকে ও বিন্দু চলার যে দূরত্বটা কিন্তু সবসময় সমান হবে। এই জন্য একটা বৃত্তের যত ব্যাসার্ধ আছে সব ব্যাসার্ধই কিন্তু সমান হইতে হবে। কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে ব্যাসার্ধ পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমরা আলোচনা করব কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আলোচনা করতে গেলে এই জায়গাটা আমার একটু ক্লিয়ার করা লাগবে, চিত্রটা তো অনেক ঝামেলা হয়ে গেছে। দেখো আমি একটা বৃত্ত আঁকলাম নতুন করে, এখন আমরা আলোচনা করব কেন্দ্রস্থ কোণ, তাই না? তো কেন্দ্রস্থ কোণ জিনিসটা কি? দেখো আমি বৃত্তের উপরে দুইটা বিন্দু নিচ্ছি, মনে করো এ বিন্দু আর এটা হলো বি বিন্দু। এ বি একটা চাপ, ঠিক আছে, এ বি একটা চাপ। তো এ বিন্দু থেকে একটা রেখা আমি কেন্দ্রে নিয়ে গেলাম, বি বিন্দু থেকেও একটা রেখা আমি কেন্দ্রে নিয়ে গেলাম। তাহলে এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো, এই কোণটাকেই বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণটা কি বোঝা গেছে? মানে কোণ এ ও বিটাই হলো কেন্দ্রস্থ কোণ। কি বুঝতে পারছো কেন্দ্রস্থ কোণ? তাহলে বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু থেকে, বৃত্তের পরিধির বা চাপের দুইটা বিন্দু থেকে কেন্দ্রে যদি দুইটা রেখা নিয়ে যাও, কেন্দ্র যোগ করো, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাই হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে উৎপন্ন হওয়ার জন্যই এই কোণটার নাম হলো কেন্দ্রস্থ কোণ। কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই বৃত্তের এবি চাপের উপরে এটা হলো কেন্দ্রস্থ কোণ। কি বুঝতে পারছো? এখন আমরা আলোচনা করব বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, দেখো বৃত্তস্থ কোণ জিনিসটা কি? এটা একটা চাপ, এই এবি চাপ, ঠিক আছে, এবি চাপটাই থাকলো। বৃত্ত বলতে কিন্তু এই পরিধিটাকে বোঝায়, বৃত্তাকার রেখাটাকে বোঝায়, বক্ররেখাটাকে বোঝায়, তাই না? তাহলে কেন্দ্রস্থ কোণ তো আলোচনা হলো, এখন বৃত্তস্থ কোণ, তাই না? এখান থেকে একটা রেখা আমি বৃত্তের, মনে করি এখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে একটা রেখা আমি বৃত্তে নিয়ে গেলাম, এখান থেকে একটা রেখা আমি এই বৃত্তে নিয়ে গেলাম, এটা মনে করো পি বিন্দু। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। বুঝা গেছে? তাহলে এই যে এবি চাপ, এবি চাপের এ বিন্দু থেকে একটা রেখা আমি বৃত্তে নিয়ে গেলাম, বি বিন্দু থেকেও একটা রেখা আমি বৃত্তে নিয়ে গেলাম, তাহলে বৃত্তে যে কোণ উৎপন্ন হলো, কোণ এ পি বি, কোণ এ পি বি, এই কোণটাই হলো বৃত্তস্থ কোণ। আচ্ছা, এই বিন্দুটা এখানে না হয় আমি যদি এখানে নিতে পারতাম, যে এই বিন্দুটা আমি এখানে না নিয়ে এখানে নিলাম, কিউ বিন্দুতে নিলাম, তাহলে এখানে বৃত্তস্থ কোণ কী হবে? দেখো এখান থেকে একটা রেখা আমি ওখানে নিয়ে গেলাম, বি বিন্দু থেকে একটা রেখা আমি ওখানে নিয়ে গেলাম, এই যে এখানে কোণটা উৎপন্ন হলো, এই কোণটাই হলো বৃত্তস্থ কোণ, মানে কোণ এ কিউ বি, এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। অথবা এখানে হতে পারতো, এখানে যদি একটা বিন্দু হয়, ঠিক আছে, মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা মনে করো সি বিন্দু, তাহলে এখানে বৃত্তস্থ, এটাও তো বৃত্তস্থ কোণটা কোথায় হবে? বৃত্তে হবে। বৃত্তস্থ কোণ কোথায় হবে? বৃত্তে হবে। তাহলে এখান থেকে আমি একটা রেখা মনে করো সি বিন্দুতে নিয়ে গেলাম, এখান থেকে একটা রেখা আমি, বাঁকা হয়ে গেল, এখান থেকে একটা রেখা আমি সি বিন্দুতে নিয়ে গেলাম, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। আরও এরকম বৃত্তস্থ কোণ আমি আঁকতে পারি,
ঠিক আছে। আরও বৃত্তস্থ কোণ যদি আমি আঁকি, দেখো আমি এইখানে একটা বিন্দু নিচ্ছি, এইখানে একটা আমি বিন্দু নিচ্ছি, মনে করো এম বিন্দু, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা রেখা আমি এম পর্যন্ত নিয়ে গেলাম, বি থেকে একটা রেখা আমি এম পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, কোণ এ এম বি উৎপন্ন হলো, তাই না? এই কোণটা কোণ এ এম বি, এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে লক্ষ্য করো কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ এ ও বি, এই কোণটাই হলো কেন্দ্রস্থ কোণ। এবং এটা এ বি চাপের উপর অবস্থিত। এই কেন্দ্রস্থ কোণটা কার উপরে অবস্থিত? এ বি চাপের উপর। এ বি চাপের, কারণ এ থেকে একটা রেখা আমি ওখানে নিয়ে গেছি, বি থেকে একটা রেখা নিয়ে গেছি, তাহলে এ বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণটা হলো কত? এ ও বি। এই কোণটাই হলো কেন্দ্রস্থ কোণ নাকি? কোণ এ ও বিটাই হলো কেন্দ্রস্থ কোণ। আজ বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ কিন্তু অনেকগুলা, 1 2 3 4টা আমি আঁকছি, আরও অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যাবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে, একটা চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কিন্তু একটা হবে। কয়টা? একটা। কিন্তু বৃত্তস্থ কোণ অনেকগুলো হবে, অসংখ্য বৃত্তস্থ কোণ হবে। এই জিনিসটা ক্লিয়ার? একটা চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কয়টা হবে? একটা হবে। কিন্তু বৃত্তস্থ কোণ কতগুলো হবে? অসংখ্য হবে। ক্লিয়ার? দেখো এখন আমরা আলোচনা করব স্পর্শক। স্পর্শক জিনিসটা কি? স্পর্শক হলো একটা সরল রেখা। এটা এমন একটা সরল রেখা, এটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে। স্পর্শক হলো এমন একটি সরল রেখা যা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে। আমি একটা সরল রেখা এখানে আঁকতেছি, দেখো এই একটা সরল রেখা, দেখো এটা কিন্তু বৃত্তকে এক জায়গায় স্পর্শ করছে, একটি জায়গায়, মনে করো এ বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে। মনে করো পি কিউ একটি সরল রেখা, এই সরলরেখাটা কি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এই পিকিউটাকে আমি বলতে পারি একটা স্পর্শক। কি বোঝা গেছে? এবং একটা জিনিস আমি বলতে পারি যে এই যে এ বিন্দুটা কিন্তু পিকিউ রেখার উপরেও আছে, আবার এই যে আমার যে বৃত্তটা সেই বৃত্তর উপরেও কিন্তু এই বিন্দুটা আছে। তাহলে এ বিন্দুটা হলো বৃত্ত এবং এই সরলরেখা উভয়ের সাধারণ বিন্দু। কি বিন্দু? সাধারণ বিন্দু, মানে উভয়ের মধ্যেই এই বিন্দুটা আছে। তাহলে একটি সরলরেখা এবং একটি বৃত্তের যদি একটি মাত্র সাধারণ বিন্দু থাকে, তাহলে ওই সরলরেখাকে ওই বৃত্তটির স্পর্শক বলা হয়। কি বোঝা গেছে? একটি সরলরেখা এবং একটি বৃত্তের যদি একটি মাত্র সাধারণ বিন্দু থাকে, তাহলে ওই সরলরেখাটিকে ওই বৃত্তের কি বলা হয়? স্পর্শক বলা হয়। তাহলে দেখো একটা স্পর্শক কিন্তু একটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে, একটা বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্ত এবং স্পর্শকের একটি মাত্র সাধারণ বিন্দু থাকবে, ঠিক আছে। এখন আমরা দেখব ছেদক জিনিসটা কি। ছেদক হলে এরকম, দেখো একটা সরলরেখা এদিক দিয়ে চলে গেছে এম এন একটা সরলরেখা চলে গেছে। এই সরলরেখা কিন্তু বৃত্তকে দুই জায়গায় ছেদ করছে। কয় জায়গায়? দুই জায়গায় ছেদ করছে। মনে করো এখানে এক্স, এটা হলো ওয়াই, দুই জায়গায় ছেদ করছে। এইটাকে বলা হচ্ছে ছেদক, মানে এম এন সরলরেখাটাকে বলা হবে ছেদক। তার মানে একটা সরলরেখা যদি একটা বৃত্তকে দুই বিন্দুতে ছেদ করে, অথবা বলতে পারি যে একটি সরলরেখা এবং একটি বৃত্তের যদি দুইটি সাধারণ বিন্দু থাকে, তাহলে এই সরলরেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়। কি বোঝা গেছে? তাহলে স্পর্শক এবং ছেদকের মধ্যে ডিফারেন্সটা বুঝছো? স্পর্শক কি হয়? বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে, আর ছেদক কি করে? দুইটা বিন্দুতে স্পর্শ করে বা দুইটা বিন্দুতে ছেদ করে। এরকম একটা ছেদক হতে পারে, এটা একটা ছেদক, দুইটা বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে না? অথবা এরকম একটা ছেদক হতে পারে, এটাও কি দুইটা বিন্দুতে ছেদ করছে। বুঝতে পারছো? ছেদক আর স্পর্শকের মধ্যে ক্লিয়ার ধারণা? এখন আমরা আলোচনা করব অন্তর্লিখিত চতুর্ভুজ। দেখো এই যে একটা চতুর্ভুজ আঁকছি আমি, বৃত্তটার ভিতরেই কিন্তু আঁকছি, এবং বৃত্তের একটি চতুর্ভুজটার যে 4টা কৌণিক বিন্দু এ বি সি ডি, এই কৌণিক বিন্দুগুলো কিন্তু বৃত্তের উপরে অবস্থিত। দেখো এই সব বিন্দুগুলো কিন্তু বৃত্তের ঠিক উপরে অবস্থিত, পরিধির উপরে অবস্থিত, ঠিক আছে। তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। কি বোঝা গেছে? একটা চতুর্ভুজ যদি একটা বৃত্তের ভিতরে অবস্থান করে এবং বৃত্তের প্রত্যেকটা চতুর্ভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দু যদি বৃত্তের পরিধির উপরে অবস্থান করে, তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। কি বোঝা গেছে? তাহলে আমরা বৃত্ত সংক্রান্ত মোটামুটি 12টা বিষয়, বৃত্তের সংজ্ঞাসহ বৃত্তের সংক্রান্ত 12টা বিষয় আমরা জানলাম, ঠিক আছে। এবং এই বিষয়গুলো বারবার কিন্তু অনুশীলন করতে হবে এবং মাথায় রাখতে হবে। এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে যে উপপাদ্যগুলো আছে এবং সম্পাদ্যগুলো আছে সেগুলো আমরা সহজেই বুঝতে পারবো, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব।